শুনলি মালা, আজকে আবার শাশুড়ি মা বলল 3 বউ এনে নাকি ছেলেদের বরবাদ করেছে সে। আমরা নাকি অলক্ষী, তার 3 ছেলে শহরে গেছে কাজ করতে, সেটাও আমাদের দোষ, যেন আমরা ধরে বেঁধে পাঠিয়েছি। দিদি, আমি আর পারছি না। সকালবেলা উঠে যদি রান্না করি বলে বেশি রান্না করেছিস, কম করলে বলে বউগুলো নিজেরা খেয়ে বুড়িকে না খাইয়ে মারতে চায়। ডাল পাতলা হলে সমস্যা, ঘন হলে সমস্যা, কোনো দিকেই রক্ষা নেই। আমি যখন এ বাড়িতে প্রথম প্রথম এসেছিলাম, মা কিন্তু এমন কথা বলতো না, রাগ করতো, বকতো, কিন্তু এইভাবে হাড়ে হাড়ে অপমান করতো না। এখন তো মনে হয় আমরা মানুষ নই, শত্রু। আমিও সেটাই ভাবি, যতই কাজ করি ততই যেন ওনার চোখে আমাদের দোষ বাড়ে। আজ দুপুরে শুধু বললাম চাল কমে এসেছে, কাল বাজার থেকে আনতে হবে, সঙ্গে সঙ্গে বললো আমার ঘর লুটে খালি করে দিবি। আমি কাল বাজারে গেছিলাম, সেখানে হাফিজুর মোড়লের সঙ্গে দেখা হলো। কেমন যেন হাসি হাসি মুখে বলল, কিরে বউ, শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না? আমি তখনই বুঝলাম ওই লোকটাই কিছু একটা গোল পাকাচ্ছে। আমিও খেয়াল করেছি গো দিদি, যেদিন মোড়ল আসে সেদিনই মায়ের মেজাজ বিগড়ে যায়। সেদিন মোড়ল বলছিল 3 বউকে তাড়িয়ে দিয়ে জমি বেচে দাও, আমি ভালো দাম দেব। আমি চুপ করেছিলাম, কিন্তু সব শুনেছি। মায়ের জমি দখল করাই ওর আসল উদ্দেশ্য। ঠিক বলেছিস, কিন্তু মা তো বুঝছে না। আজকে তো পূর্ণিমাকে ঝাঁটা দিয়ে মারতে গেল। ছোট মেয়েটা কতটুকু সহ্য করবে বল? কাল থেকে ওর মুখের দিকে তাকাতে পারছি না। পূর্ণিমা তো কিছু বলেও না, শুধু চুপচাপ থাকে। ওই চুপচাপ থাকাটাই আমার বেশি কষ্ট দেয়। আমাদেরই কিছু একটা করতে হবে রে মালা, এভাবে অপমান সহ্য করে থাকা সম্ভব না আর। কিন্তু দিদি, আমরা যাব কোথায়? আমাদের তো নিজের বলতে কিচ্ছু নেই। সেটা পরে ভাববো, আগে পূর্ণিমাকে ডাক। আজ রাতেই বেরিয়ে পড়তে হবে। আকাশটা কালো হয়ে আসছে, ঝড় আসবে মনে হচ্ছে। আর এই বাড়িতে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। তুমি কি একেবারে ঠিক করে ফেলেছো দিদি? হ্যাঁ, আজ না গেলে আর কোনো দিন সাহস পাবো না। ঠিক আছে, আমি পূর্ণিমাকে ডাকি। কিন্তু একটা কথা দিদি, আমরা যদি যাই তাহলে একসাথে যাব। দিদি, সত্যিই চলে যাচ্ছি আমরা? মা ঘুমিয়ে পড়েছে, যদি উঠে আমাদের ধরতে পারে? উঠলেও কি করবে? আমাদের তাড়াতেই তো চাইছিল। আজকে তোকে ঝাঁটা দিয়ে মারতে গেল। তুই আমার ছোট বোনের মতো, তোকে আর একটাও মার আমি খেতে দেব না। দিদি, কষ্ট পেয়েছি যখন বলল তোদের বাপের বাড়ি থেকে কি এনেছিস, খালি হাতে এসে আমার সম্পত্তি গিলতে চাস। আমি তো সত্যিই কিচ্ছু আনিনি দিদি। গরিব বাবা যা পেরেছে দিয়েছে, তা নিয়েও কত তাচ্ছিল্য করছে। ও সব ভেবে কষ্ট পাস না বোন, চল মালা, বেরিয়ে পড়ি। কোথায় যাব দিদি? বাইরে তো ঝড় উঠছে, পথও দেখা যাচ্ছে না ভালো করে। পাহাড়ের দিকে যাব, ওখানেই আশ্রয় নেব। আমি ছোটবেলায় বাবার সাথে গিয়েছিলাম একবার। পাহাড়ে গুহা মতো জায়গা আছে, বৃষ্টি ঢুকবে না। আপাতত একটা রাত কাটাই, তারপর ভাববো। দিদি, আমার যে খুব ভয় করছে। অন্ধকার রাতে পাহাড়ে কি জানে সাপ, ব্যাঙ, জানোয়ার, না জানি কি কি আছে। ভয় পেলে চলবে না রে পূর্ণিমা, আমরা 3 জনে আছি। চল বেরিয়ে পড়ি। দিদি শুনলে? কে যেন কাঁদছে ওদিকে, গুহার ভেতর থেকে আসছে আওয়াজটা। আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। চুপ কর, শোন ভালো করে। কেউ যেন ব্যথায় কাতরাচ্ছে, আশেপাশে কেউ অসুস্থ মনে হচ্ছে। আমরা ওদিকে যাব না দিদি, এখানেই চুপচাপ বসে থাকি। রাতটা কাটলেই সকালে চলে যাব। আমারও তাই মনে হচ্ছে। এই ঝড়ের রাতে পাহাড়ে অন্য কারো ঝামেলায় জড়িয়ে কি লাভ? না রে, একটা মানুষ মরতে বসেছে, আমি দেখে আসি। একা যেও না গো দিদি, আমিও যাব। পূর্ণিমা, তুই এখানে থাকলে আরো বেশি ভয় পাবি। চল 3 জনেই যাই। ঠিক আছে, চলো, একা রেখে যাব না কাউকে। চল, সাবধানে পা টিপে টিপে। দিদি, লোকজনের কথা বলার মতো চাপা আওয়াজও পাচ্ছি। দিদি, এরা কারা? দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে না। ওই কোনায় দেখো, দা লাঠি সব রাখা। আর
ওই চেহারাগুলো কেমন গুন্ডাদের মতো। ও সব পরে দেখা যাবে, আগে এই লোকটার কপালে হাত দে তো। ওরে, এত জ্বর, শরীর যে পুড়ে যাচ্ছে একেবারে। এই অবস্থায় যদি জল না দেয় কেউ, মানুষটা বাঁচবে কি করে? দিদি, আমি ভেজা কাপড়টা দিচ্ছি। মালা, আমার পুঁটুলিতে একটু তেঁতুলের টুকরো আছে, জলে গুলে দে। কিন্তু দিদি, এরা যদি ডাকাত হয়? ডাকাত হলেও মানুষ তো, মরতে দেখে চলে যাব, এত নীচ আমরা না। এই লোকগুলো কেমন চুপ করে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না কেন? হয়তো ওরাও দিশেহারা। তুমি তুমি কে মা? আমি কোথায়? আমার আগের থেকে অনেক হালকা লাগছে। রাতে আপনার খুব জ্বর ছিল, আমরা 3 বউ পাহাড়ে এসেছিলাম আশ্রয় নিতে। আপনার অবস্থা দেখে সেবা করেছি সারা রাত। সারা রাত? তোমরা আমাকে চেনো না, তবু সেবা করলে? আমার লোকেরা বলেনি আমি কে? আপনি যেই হন, অসুস্থ মানুষ দেখলে সেবা করা মানুষের ধর্ম। আপনার পরিচয় জানার আমার কোনো দরকার নেই। মা, আমার নিজের ঘর ছিল না। জীবনে অনেক মানুষ দেখলাম, কিন্তু এমন করে সেবা করতে কাউকে দেখিনি। আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করতে হবে না। আমি সত্যি বলছি, আমি ভালো মানুষ না। আমি এই পাহাড়ের ডাকাত দলের সর্দার। 30 বছর ডাকাতি করেছি, কত পাপ করেছি, কত ঘরে লুট করেছি, তার হিসেব নেই। কিন্তু আজকে তোমাদের দেখে আমার মন বদলে গেছে। তোমরা 3 জন পাহাড়ে কেন এলে মা? ঘর বাড়ি নেই? তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের ভেতরেও অনেক ঝড় বয়ে গেছে। ঘর আছে, কিন্তু সেখানে আমাদের কোনো সম্মান নেই। আমরা শাশুড়ির কাছে অপমানিত হয়ে ঘর ছেড়েছি। মা, তোমার নাম কি বললে? মালা, আমি মেজ বউ, দিদি রেনু আর ছোটটা পূর্ণিমা। মালামা, আমি বুড়ো হয়ে গেছি, ডাকাতি আর করব না। শরীরে কোলায় না। আমার দলের ছেলেরাও ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, কিন্তু 30 বছরে আমি যা জমিয়েছি তার কিছুটা তোমাদের দিতে চাই। না না, আমরা কিছু চাই না, আমরা শুধু সেবা করেছি নিঃস্বার্থভাবে, এটাই অনেক। শোনো মা, এটা দাম না, এটা আমার কৃতজ্ঞতা। আমি বহুবার মৃত্যু দেখেছি, কিন্তু গত রাতের মতো অসহায় কখনো হইনি। তোমরা না থাকলে আজকে আমি মরে পড়ে থাকতাম। তবু আপনার জিনিস আমরা কি করে নিই, যদি এটা অন্যায় হয়? অন্যায় আমি অনেক করেছি, সে কথা লোকাবো না, কিন্তু যা দিচ্ছি নিজের ইচ্ছায় দিচ্ছি। এ পাহাড়ের পশ্চিম ঢালে একটা বট গাছ আছে, বহু পুরনো। সে গাছের 3 হাত পূর্বে মাটি খুঁড়লে একটা লোহার সিন্দুক পাবে। তার ভেতরে সোনার গয়না আর মোহর আছে। কত তা আমি গুনিনি, কিন্তু তোমাদের 3 জনের নতুন জীবন শুরু করবার জন্য যথেষ্ট হবে। আপনি এত বিশ্বাস করছেন আমাদের? বিশ্বাস না করলে বলতাম। তোমাদের মুখ দেখে আমি বুঝেছি লোভ নাই তোমাদের। কিন্তু এটা তো আপনার বয়স্ক অবস্থার সম্বল। আমার আর কতদিন মা? আজকে আছে, কাল নেই। মাটির নিচে পুঁতে রাখলে সোনার কোনো ফল হয় না, কিন্তু তোমাদেরকে দিলে তোমরা নিজেদের জীবন গোছাতে পারবে, আর তাতে আমি শান্তি পাব। আপনাকে আমরা কি বলবো জানি না। কিছু বলতে হবে না মা, শুধু প্রার্থনা করো এই বুড়ো ডাকাতের গুনাহ যেন মাফ হয়। নাও এখন যাও, রোদ উঠেছে, দেরি করো না। দিদি, সত্যি কি পাবো আমরা? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যদি কিছুই না পাই? খুঁড়ে যা, খুঁড়ে যা, বিশ্বাস রাখ। সর্দার মিথ্যা বলার মানুষ না, ওকে দেখলেই বোঝা যায়। আর মানুষ মরার মুখ থেকে উঠে এসে এমন কথা এমনি এমনি বলে না। মাটি খুঁড়তে খুঁড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে। আর একটু গভীর করে খোঁড়। বটগাছ থেকে 3 হাত ঠিক মেপেছি, ভুল হওয়ার তো কথা না। মালা ওইদিকে পাহারা দিচ্ছে। দিদি, হাত ঠিকছে কিছু একটায়, শক্ত কিছু, লোহা মনে হচ্ছে যেন, সত্যি বলছি।
আস্তে আস্তে বের কর, ভাঙিস না। ওই ধর, ওদিকটা ধর, টান টান, আরেকটু। হ্যাঁ হ্যাঁ, এই তো বের হলো। দিদি, এ তো সত্যি সিন্ধুক। এখন খুলবো কি করে? একটু থাম, আশেপাশে দেখে নিয়েছি, কেউ নেই। এখন খোল। দিদি, এত সোনা! আমি তো জীবনেও এত সোনা একসাথে দেখিনি। গয়না, মোহর, রূপা, চোখ যে ঝলসে যাচ্ছে। পূর্ণিমা, এটা আমাদের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে, কিন্তু মনে রাখবি, সর্দার বলেছে ভালো কাজে লাগাতে। আমরা যদি লোভে পড়ি, সব নষ্ট হয়ে যাবে। আমরা কি করব দিদি? বাড়ি কিনবো, কোথাও চলে যাব, না লুকিয়ে রাখবো? না না, আগে মাথা ঠান্ডা কর। আমরা ব্যবসা করব, হোটেল খুলে মানুষের সেবা করব। এই সোনা দিয়ে 3 বোন মিলে নিজেদের পায়ে দাঁড়াবো। কোথায় খুলবো দিদি? পাহাড়ের ওপারে যে গ্রামটা আছে, রামনগর, সেখানে। পাহাড়ে যাতায়াতের পথে অনেক মানুষ যায় আসে। হোটেলের খুব দরকার সেখানে। মালা ভালো রান্না করে, তুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, আর আমি হিসাব দেখব। আর লাভ হলে 3 জনের সমান ভাগে ভাগ করে নেব, কারো কম না, কারো বেশি না। আর একটা অংশ গোপনে রেখে দেব বিপদের দিনের জন্য। দিদি, এবার আমার মনে হচ্ছে আমরা সত্যিই পারবো। দিদি, আজকে 40 জন খেয়ে গেল দুপুরে। চালের বস্তা শেষ হয়ে আসছে, কালকে আবার আনাতে হবে। ডালও কমে গেছে, আর লোকজন আজকে বলছিল মাছ হলে আরো জমে যেত। আমি হিসেব করে দেখেছি মালা, এই মাসে আমরা আগের মাসের চেয়ে দ্বিগুণ আয় করেছি। মানুষ আমাদের রান্না পছন্দ করছে। আরে দিদি, মন দিয়ে রান্না করি আমরা, তাই তো। আমি শুধু ভাবি মানুষ দূর থেকে এসে যেন খালি পেটে না ফেরে, এটাই। সেই জন্যই তো নাম হয়েছে। দিদি, আমি একটা জিনিস খেয়াল করেছি। ওই গ্রামের মোড়ল হাফিজুর সেদিন এসে চুপচাপ দেখে গেল। বিষয়টা আমার ঠিক ভালো লাগেনি। আমিও দেখেছি, ওই লোকটা আমাদের গ্রামেও যাতায়াত করত, মাকে কান ভাঙাতো। এখন এখানে আমাদের উন্নতি দেখে ওর জ্বলছে। কিন্তু এখানেও আমাদের কি করবে? আমরা তো নিজেদের টাকায় ব্যবসা করছি, কারো তো কোনো ক্ষতি করেনি। হাফিজুর অন্যের ভালো দেখতে পারে না, সাবধানে থাকতে হবে রে মালা, ও কিছু একটা করবেই। তাহলে কি করব? আমি বলি কি, এদের কথা ভুলবেন না। হঠাৎ 3টে মেয়ে এসে এত বড় সড়ো হোটেল খুলে বসলো, এর পেছনে নিশ্চয়ই কিছু একটা আছে। ভালো রান্না করে কি হবে? টাকা যদি হারাম হয়, আপনারা সাবধানে থাকেন। এরা ঘর ছেড়ে পালিয়ে বেড়ানো মেয়ে। দিদি, বিপদ হয়েছে। মোড়ল হাফিজুর বাজারে বলে বেড়াচ্ছে আমরা নাকি চোরাই সোনা দিয়ে হোটেল খুলেছি। বলছে পুলিশে খবর দেবে, সবাইকে বলছে আমাদের হোটেলে খেতে না আসতে। তুই নিজের কানে শুনেছিস? হ্যাঁ, একদম নিজের কানে। এত জোরে বলছিল যে বাজারের অর্ধেক লোক শুনেছে। বলুক, আমরা তো চুরি করিনি, সোনা আমরা ন্যায্যভাবে পেয়েছি, একজন মানুষের প্রাণ বাঁচিয়ে তার উপহার হিসাবে। কিন্তু দিদি, মানুষ যদি অবিশ্বাস করে? মোড়ল তো গ্রামে প্রভাবশালী। পূর্ণিমা, আমরা পালিয়ে এসেছি ঘর থেকে, তারপর নিজেদের পায়ে দাঁড়িয়েছি। একটা মোড়লের কথায় সব ছেড়ে দেব? কখনো না। তাহলে কি করব দিদি? আমরা মাথা নিচু করব না। কাল সকালে গ্রামের মানুষকে ডেকে সব খুলে বলবো। আমি আছি দিদি। শুনে রাখুন সবাই, এই 3টে মেয়ে শাশুড়ির ঘর থেকে পালিয়ে এসেছে। চরিত্র ভালো থাকলে ঘর ছেড়ে কেউ পালায়? আর এত টাকা পেলে কোথায় হোটেল খুলতে? নিশ্চয়ই চুরি করেছে, নিশ্চয়ই হারামের টাকা। আমি বলছি, এদের এই গ্রামে থাকতে দেওয়া উচিত নয়। মোড়ল সাহেব, আপনি অনেক কথা বললেন, এবার আমাকে একটু বলতে দিন। আমরা 3 বোন শাশুড়ির ঘর থেকে এসেছি, সেটা সত্য, কিন্তু কেন এসেছি সেটাও বলি। আপনিই আমাদের শাশুড়ির কানে উল্টোপাল্টা বিষ ভরতেন যে বউগুলোকে তাড়াও, জমি আমাকে বেচে দাও। আমাদের শাশুড়ি সরল মানুষ, আপনার কথায় বিশ্বাস করে আমাদের মারতে উদ্যত হয়েছেন, আর আমরা সম্মান বাঁচাতে বেরিয়ে এসেছি। মোড়ল সাহেব, কেউ যদি রোজ অপমান করে তাহলে সেখানে কিভাবে থাকবো আমরা? সম্মান? যে ঘর ছেড়ে পালায়
তার আবার সম্মান কি? আমরা কারো ঘর ভাঙিনি, কারো টাকা চুরি করিনি, দিনরাত খেটে এই হোটেল দাঁড় করিয়েছি। আর যে সোনা দিয়ে আমরা ব্যবসা শুরু করেছি সেটা একজন অসুস্থ মানুষের প্রাণ বাঁচিয়ে উপহার পেয়েছি। চুরি করিনি, ডাকাতি করিনি। গল্প বানাচ্ছে এরা। কে অসুস্থ মানুষ? কোথায় সে? প্রমাণ দেখাও। প্রমাণ চান? ঠিক আছে, প্রমাণও দেব। আমি সেই মানুষ। আমার নাম ফজলু সর্দার। আমি 30 বছর ডাকাতি করেছি, কিন্তু সেই ঝড়ের রাতে যখন জ্বরে মরতে বসেছিলাম, এই 3 মেয়ে আমার সারা রাত সেবা করেছে। আমি নিজের ইচ্ছায় তাদের সোনা দিয়েছি। আপনি ডাকাত? তাহলে তো চোরাই সোনা, ডাকাতির মাল এগুলো। হাফিজুর, আমি যা করেছি সামনে থেকে করেছি, আর শেষ পর্যন্ত সেই জিনিস একজনকে দান করে দিয়েছি যাতে তারা সৎভাবে বাঁচতে পারে। কিন্তু তোমার মতো কারোর পেছনে চুগলি করে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করিনি। তবুও আইন বলে একটা কথা আছে। আইন? তোর মুখে আইনের কথা শুনে হাসি পায়। তুই 10 বছর আগে রামপুরের বিধবা কালীর জমি জাল করে নিজের নামে করেছিলিস। এরকম আরো কত করেছিস তার হিসেব আছে, আর আমাকে বলছিস চোর? মিথ্যে, সব মিথ্যে। তুমি আমাকে ফাঁসাতে চাইছো। তুই চোর। আড়ালে ছলে বলে কত মানুষকে লুটেছিস, আর তোর আর আমার মধ্যে তফাৎ অনেক। মানুষ বুঝতে পারছে তুই কত বড় শয়তান। আপনারা কি এক ডাকাতের কথা বিশ্বাস করবেন? না না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি চলে যাচ্ছি এখান থেকে, চলে যাচ্ছি। সবাই শুনুন, আমরা 3 বোন কারো কোনো ক্ষতি করতে আসিনি। আমরা শুধু নিজেদের পায়ে দাঁড়াতে এসেছি। হোটেলে ভালো খাবার কম দামে দিয়েছি। আপনারা নিজেরাই বলুন না, কোনোদিন ঠকিয়েছি আপনাদের? আমি রান্না করি মন দিয়ে, কেউ কোনোদিন অভিযোগ করেনি আমাদের বিরুদ্ধে। আর মোড়ল সাহেবের এত রাগ কেন, তাহলে সেটা আপনারা একটু ভেবে দেখবেন। আমি শুধু চাই আপনাদের নিয়ে আমরা সৎভাবে বেঁচে থাকতে। ঠিক আছে, আমরা বুঝে গেছি আপনারা এখন আমাদেরকে চান, তাই আমরা আগের মতো আবার হোটেল চালাবো। আমাদের আর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা আবার আগের মতো দোকান চালাবো সবাইকে নিয়ে। আপনারা সবাই খেতে আসবেন কিন্তু। রেনু মা, মা আপনি এখানে? আমাকে মা বলবি? আমি তো তোদের মা ডাকার যোগ্য না রে। তোদের 3 জনকে কত অপমান করেছি, মেরে তাড়িয়ে দিয়েছি। ওই শয়তান হাফিজুরের কথায় কান দিয়ে নিজের বউদের ঘর থেকে বের করে দিলাম। ও তো আমার জমি নিতে চেয়েছিল, আমি বুঝতেও পারিনি। আপনি একা এসেছেন? হ্যাঁ, একাই এলাম। এখন আর কে আছে আমার? তোরা চলে যাওয়ার পর ঘরখানা শ্মশান হয়ে গেল একেবারে। প্রথম রাগ হয়েছিল, মনে হতো ঠিকই করেছি। পরে বুঝলাম আমি নিজের হাতে নিজের সংসারটা শেষ করেছি। বসুন মা, আগে জল খান। অনেকটা পথ হেঁটে এসেছেন নিশ্চয়ই। জল খাবো, কিন্তু তার আগে কটা কথা বলি। তোরা চলে যাওয়ার পর আমি একা হয়ে গেলাম রে। ঘরে কেউ নেই, কেউ আর কথা বলে না আমার সাথে। রাতে কাশি উঠলে 1 গ্লাস জল দেওয়ার মানুষও নাই। হাফিজুর জমি নিয়ে নেওয়ার জন্য জাল দলিল করে আমাকে ঠকানোর চেষ্টা করতে লাগলো। আমি এখন রাস্তায় পড়ে আছি একরকম। তোদের 3 জনাকে যে কষ্ট দিয়েছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার কষ্টের কথা শুনে খারাপ লাগছে মা, কিন্তু আমাদেরও খুব কষ্ট হয়েছিল। জানি রে, এখন বুঝি। মানুষ ভুল করে মা, আমরা সবাই মিলে এখন থেকে নতুন করে বাঁচব। মালা, পূর্ণিমা, আমাকে ক্ষমা করবি রে মা। আমি অন্ধ ছিলাম, হাফিজুরের চক্রান্তে পড়ে নিজের ঘরের মেয়েদের শত্রু ভেবেছিলাম। তোরা যখন চলে গেলি তখন বুঝলাম তোরা আমার সংসারটাকে মাথায় করে রাখছিস। মা,
হাফিজুর এখান থেকে চলে গেলেও শয়তানটা এখানে লুকিয়ে আছে। এখন সবাইকে এক জায়গায় করে ওকে গ্রাম থেকে তাড়াতে হবে। মা, আমরা কোনোদিন আপনাকে ঘৃণা করিনি। আমি যেদিন মার খেয়েছিলাম সেদিনও ভেবেছিলাম মা রাগে করছে। আমরা শুধু চেয়েছিলাম আপনি বুঝুন, আমরা আপনার শত্রু নই, আপনার মেয়ে যে। আমি মা দেরিতে হলেও বুঝেছি। আমার খুব লজ্জা লাগে তোদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে। লজ্জা করে লাভ নেই, এবার নতুন করে শুরু করি। আমাদের সামনে এখন অনেক কাজ। এই হোটেলকে যেমন দাঁড় করাতে হবে, তার সাথে ওই শয়তান হাফিজুরকেও আটকাতে হবে। তোরা সত্যি আমাকে রাখবি তাহলে তোর সাথে? মা, আমরা একটা পরিবার, সেটা তো কোনোদিন আলাদা হবে না। আর সেটা এখন অনেক বড় হয়ে গোটা গ্রাম হয়ে গেছে। তাহলে তোদের সাথে আমিও কাজ করবো রে মা, খালি বসে খাবো না। যা বলবি তোরা, হোটেলের সব কাজ করে দেব আমি। না, আগে বিশ্রাম নিন, তারপর কাজের কথা হবে। এই হোটেল আপনারও। আমরা 3 বউ মিলে আপনাকে দেখব। আমার এমন সুখের দিনেও কপালে আসবে কোনো দিন ভাবিনি রে। আমি তো ভেবেছিলাম তোরা আমাকে দরজা থেকেই ধাক্কা দিয়ে বের করে দিবি। তোমরা দেখেছো তো, মানুষের ক্ষতি করলে বা সংসারে অন্যদের অমর্যাদা করলে তার অবস্থাটা শেষ পর্যন্ত কি হয়। আর নিজেরা সৎ পথে থাকলে এবং মানুষের ভালো চাইলে যতই বাধা বিপত্তি আসুক তবুও উন্নতি হবেই হবে। আচ্ছা, তোমরা বলতে পারবে কেন এই শয়তান মোড়ল আমাদের বাড়ি থেকে তাড়াতে চাইছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গল্পটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর এই গল্পটা কেমন লাগলো সেটাও জানিও অবশ্যই। আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা কিন্তু এসো আমাদের হোটেলে।